সত্যি কি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে? এ নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা জল্পনা কল্পনা। সুষ্ঠু নির্বাচন হবে কি না আদৌ, এটা নিয়ে মানুষের মধ্যে একটা প্রশ্ন বা একটা দুশ্চিন্তা কাজ করছে, আশঙ্কা কাজ করছে। বিশেষ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন সুষ্ঠু নির্বাচন নিয়ে। সেই আশঙ্কা প্রকাশকারীদের তালিকায় অন্য অনেকের মতো নাম লিখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পরও আমরা কিন্তু ঠিক সুষ্ঠু নির্বাচন হওয়ার যে পরিবেশ, কাঙ্ক্ষিত পরিবেশ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেশের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব কিনা এ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে দলটির। তবে সব সংশয়, আশঙ্কা ও প্রশ্নকে সাথে নিয়েই নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে জামায়াত। ভোটের লড়াইয়ে জামায়াতের প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে ফেস দ্য পিপল কথা বলে রংপুর ৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মাহবুবুর রহমান বেলালের সঙ্গে। তবে তার আলোচনার শুরুটাই ছিল উদ্বেগ ও উৎকণ্ঠা দিয়ে। আমাদের পুরো জাতি সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে তাকিয়ে আছে এবং আমরা জানি যে দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের অধীনে ১৬ বছর যে নির্বাচনগুলো হয়েছে, কিন্তু নির্বাচন নামে তামাশা হয়েছে, নাটক হয়েছে, সবাই জানে। মূলত মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং মানুষের দ্বারা যে সরকার গঠিত হওয়া দরকার মানুষের রায়ের মাধ্যমে সেটা হয়নি, যে কারণে মানুষ সামনের নির্বাচনটা গুরুত্বপূর্ণ মনে করছে। বিশেষ করে এই নির্বাচন যে প্রেক্ষাপটে হচ্ছে, আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে একটা দীর্ঘ স্বৈরশাসনের অবসানের পর তো বাংলাদেশের মানুষ চাচ্ছে যে সামনের নির্বাচনের মাধ্যমে এমন একটা সরকার হোক যারা এই দেশকে পরিচালনা করবে এমনভাবে যেন পুনরায় আর নতুন করে স্বৈরশাসনের খপ্পরে আমরা না পড়ি এবং দুঃশাসনের অধীনে আমরা না যাই, যেন বৈষম্যের শিকার না হয়। একটা সুন্দর দেশ, মানবিক দেশ, দুর্নীতিমুক্ত সমাজ যেন গঠিত হতে পারে, সেই লক্ষ্যে যারা কাজ করবে সেরকম সরকার তারা গঠন করতে ইচ্ছুক এবং সেই প্রত্যাশা নিয়েই তারা নির্বাচনের দিকে তাকিয়ে আছে, নির্বাচনের জন্য আশা করছে। কিন্তু এটা আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময় যে সরকার হয়েছে, অন্তর্বর্তী সরকার, তার আজকে 15 মাস প্রায় অতিক্রান্ত হতে যাচ্ছে। এই 15 মাসে নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পরও আমরা কিন্তু ঠিক সুষ্ঠু নির্বাচন হওয়ার যে পরিবেশ, কাঙ্ক্ষিত পরিবেশ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বরং এমন কিছু ঘটনা ঘটছে আমাদের আশেপাশে দেশে, যেগুলো তার প্রথম কারণ হলো আমরা দেখছি যে স্বৈরাচারের পতন হলেও অতীত স্বৈরাচারের যারা সহযোগী ছিলেন প্রশাসনে, সর্বক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোতে, তারা কিন্তু এখন ওখানে বসে আছে। তারা চাইবে না যে একটা ভালো নির্বাচন হোক, এই দেশটা একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে নিয়মতান্ত্রিক পথে জনগণের রায়ে নির্বাচিত সরকারের মাধ্যমে পরিচালিত হোক, তা চায় না, যেখানে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। এ কারণে আমরা দেখছি যে সরকারের হয়তো বা অনেক কাজ যেভাবে তারা করা উচিত করতে পারছে না। পাশাপাশি আপনার প্রশাসনে যারা আছেন তাদের একটা শ্রেণী বিশেষ দলের পক্ষে শুরু থেকেই তারা অবস্থান নিয়েছে এবং তাদের পক্ষে রোল প্লে করছে এবং এরা তাদেরকে অবৈধ সুযোগ সুবিধা দিচ্ছে, পক্ষপাতিত্ব দেখাচ্ছে। তার সর্বশেষ নজির আমরা দেখলাম যে মনোনয়নপত্র বাছাই যে হলো 29 তারিখ, সেদিন দেখা গেল যে একই কারণে, যে কারণে হয়তো জামাতের প্রার্থী বা ইসলামী আন্দোলনের প্রার্থী বা ইসলামী সংগঠনের প্রার্থীদের মনোনয়নপত্র মানে অবৈধ ঘোষণা করা হয়েছে, ঠিক একই কারণে অন্যদেরটা আবার গুরুত্ব না দিয়ে বৈধ করা হয়েছে, ওটাকে তারা বিবেচনায় নেয়নি। এর সুস্পষ্ট বোঝা যায় যে তারা পক্ষপাতিত্ব করছে একটা বিশেষ দলের প্রতি, যেটা নির্বাচন আদৌ মানে সুষ্ঠু শান্তিপূর্ণ হবে বলে আমরা মনে করছি না। এই জন্যই এরপর দেখা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সাংঘাতিকভাবে বেশ কিছু অবনতিশীল অবস্থা আমাদের মধ্যে আছে। ইতিমধ্যে আমাদের জুলাই যোদ্ধা, অন্যতম যোদ্ধা বিপ্লবী হাদি ওসমান হাদি, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তারপর এখনও অনেকখানি হত্যাকাণ্ড ঘটতেছে বিভিন্ন জায়গায়, গতকালও হয়েছে। পাশাপাশি গুলিবিদ্ধের ঘটনা, মারামারি, সন্ত্রাস, চাঁদাবাজি হচ্ছে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হয় এই অবস্থায় তো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুষ্ঠু নির্বাচন অপরিহার্য শর্ত হলো
একটা লেভেল প্লেইং ফিল্ড থাকা বিভিন্ন দলের জন্য, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত থাকা। আজকে মানুষ ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে আছে, এটা দূর না হলে সুষ্ঠু নির্বাচন হবে না। এটা আমি মনে করি একটা বাধা, চ্যালেঞ্জ নির্বাচনের, সুষ্ঠু নির্বাচনের জন্য। জামায়াত প্রার্থী বেলালের অভিযোগ অনুযায়ী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এমনই হয় এবং নির্বাচন পর্যন্ত যদি এমন অবস্থায় থাকে, তাহলে নির্বাচন থেকে তারা সরে আসবেন কিনা প্রশ্ন রাখলে তিনি বলেন, না, সরে আসার প্রশ্ন তো এই পর্যায়ে আমরা ঠিক চিন্তা করছি না। আমরা তো চাচ্ছি, জাতি চাচ্ছে নির্বাচন হোক, কারণ নির্বাচন তো বিকল্প নাই। আপনি দীর্ঘদিন তো একটা অনির্বাচিত সরকার দ্বারা শাসিত হওয়ার ঠিক হবে না। আমরা অবশ্যই মনে করি যে নির্বাচিত সরকার হওয়া উচিত জনগণের রায়ে। তারপরও যদি জামায়াতের আশঙ্কাটা থেকেই যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে জামায়াত কি করবে? আমরা আশাবাদী না, ঠিক আছে, আমরা আশাবাদী যে অবিলম্বে এই পরিস্থিতি উত্তরণ করবে এবং সরকার প্রয়োজনে ব্যস্ত হবে। আসলে সরকার যদি সিনসিয়ার হয়, সিরিয়াস হয়, আন্তরিক হয়, আমি বিশ্বাস করি যে এই লেভেল প্লেইং ফিল্ডও হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। যেমন ধরেন ইমিডিয়েটলি সরকার দেখা যায় যে আপনার যে দুষ্কৃতিকারী, যারা ক্রাইম করছে, সন্ত্রাস করছে, অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ, হুমকি টমকি দিচ্ছে, এদের যদি অ্যারেস্ট করে তাহলে পরিস্থিতি শান্ত হবে। তারপরে যারা নির্বাচনী আচরণ লঙ্ঘন করবে ইমিডিয়েট অ্যাকশনে যাবে। যারা প্রশাসনে, যারা যেমন 29 থেকে যারা যে সমস্ত রিটার্নিং অফিসার বা সহকারী যারা অন্যায়ভাবে আমাদের প্রার্থীদের অবৈধ ঘোষণা করলেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিক, তাহলে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। সরকারের হাতে এটা আমি মনে করি যে এখনও সুযোগ আছে। তারা তো স্টিয়ারিং হুইল নিয়ে বসে আছে, ড্রাইভিং সিটে বসে আছে। সো তারা যদি দেশটা ভালোভাবে চালায় এবং তারা যদি বিরাজমান পরিস্থিতিকে উন্নত করতে চায়, নির্বাচনের পক্ষে, সুষ্ঠু নির্বাচনের পক্ষে করতে চায়, তাহলে এটা সম্ভব। কাজে আমরা মনে করি এখন সুযোগ আছে নির্বাচনটা সুষ্ঠু করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। রংপুর ৩ আসন থেকে সবসময় জাতীয় পার্টিকেই এমপি হতে দেখেছে এখানকার জনগণ। জাতীয় পার্টি কি এবারও তাদের ঘাঁটি উদ্ধারে সক্ষম হবে? রংপুরের মানুষ পুরনো প্রেমেই মজে থাকবে নাকি নতুন ভালোবাসার ঘর বাঁধবে? জবাবে জামায়াত প্রার্থী বলেন, জাতীয় পার্টির এখানে যে ভোটটা যখন এরশাদ সাহেবের পতনের পর পেল না, তখন আমরা সবাই জানি এটা একটা মানুষকে একটা আবেগ দিয়ে আলোড়িত করা হয়েছিল। সে আবেগটা হলো একটা মিথ্যা আবেগ, আমি বলবো যে এরশাদ সাহেব প্রাণ বাঁচাতে হবে, হামার ছাওয়া। বাস্তবে এরশাদ সাহেব হামার ছাওয়া ছিলেন না। উনি ভারতীয় নাগরিক, ওনার পশ্চিমবঙ্গের দিনহাটায় ওনার জন্ম, সেখানে ক্লাস 10 পর্যন্ত উনি ওখানে লেখাপড়া করেছেন। আফটার ক্লাস 10 ওনার ফাদার সহ ওনারা তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেন আমাদের রংপুর শহরে। এরশাদ সাহেবের ফাদার আমাদের নেইমার প্রতিবেশী, জানি। ওনার বাবা এখানে যাক পরে মুহুরি ছিলেন, পরে হয়েছেন কোর্টে। উনি এসে ইন্টারমিডিয়েট কারমেকিলে ভর্তি হন। তো ওনাকে জন্ম হতে হবে দেশের নাগরিক বা রংপুরের ছাওয়া পাবার কোনো যুক্তিই নাই। পাশাপাশি তখন একটা আবেগ স্মরণ হলে তার যান, তার জীবন নিরাপত্তা নাই, যেমন সময় তাকে মারি ফেলতে হতে পারে। এইটা 90 পরে অভ্যুত্থান পতনের পর আর কি। এই সব মিলে রংপুরের লোক সহজ সরল একটা আবেগ তারা সৃষ্টি করতে পারলো, যে কারণে তাকে ভোট দেওয়া হলো, ভোটে বিপুল ভোটে জিতলো। সেটা একটা পর্যায়ে ছিল। বা পরবর্তী সময়ে এরশাদ সাহেব যখন, তিনি তো এমপি ছিলেন, তারপরে আপনার কি বলে বিশেষ দূত ছিলেন, তার দলের লোকরা হাসিনার সঙ্গে, হাসিনা বলে মন্ত্রী ছিল, তিনি বিশেষ দূত ছিলেন, এমপি ছিলেন অনেকেই। কিন্তু তারা দুইটা কাজ অন্যায় করছে। একটা হলো রংপুরের লোকের এমপি হিসাবে, জনপ্রতিনিধি হিসেবে তার দায়িত্ব পালন করেনি, কোনো উন্নয়নের কোনো ভূমিকা নাই, বরং তারা আমাদের ন্যায্য অধিকারও আদায় করতে পারে নাই, বৈষম্যেরও কোনো অবসান হয়নি। পাশাপাশি তারা জনগণকে সেবাও দিতে পারেনি। তারা মূলত ছিল রংপুর সদরের বা রংপুর এমপি, থাকতো সবাই ঢাকায়। এবং আরও এখানে দুর্ভাগ্যজনক ব্যাপার, তারা বাইরের লোক নিয়ে সেখানে এমপি করছে। দেখা গেলো কোথায় অন্য জায়গার লোক, এই মিজান চৌধুরী, তারপরে আপনার মজ্জেম, তাদের নিয়ে তারা এখানে এমপি করছে, বাইরের লোক। তারা এখানে তারা কোনো রোল প্লে করেনি, আমাদের কোনো উন্নয়নের ভূমিকা রাখে নাই, জনগণ সেবাও দেয়নি। এটা একটা দিক। সবচেয়ে বড় দিক হলো বিগত স্বৈরাচারী আমলে সবাই জানেন যে জাতীয় পার্টি ন্যাক্কারজনকভাবে জনগণের বিপক্ষে গিয়ে, দেশের বিপক্ষে গিয়ে, গণতন্ত্রের বিপক্ষে গিয়ে আপনার এই জালেম স্বৈরাচারী শাসকের অধীনে তাদের সহযোগিতা করেছে, সক্রিয় সহযোগিতা করেছে এবং নগ্ন সহযোগিতা করেছে। তাদের একটা পার্ট ছিল, বিরোধী দল নামে ছিল, কিন্তু তারা মন্ত্রী হয়েছে, বিদ্যুৎ হয়েছে, কথা সরকারকে সরকারের থেকেই মানে সহযোগিতা করেছে এবং তাদের একটা অনুগত বিরোধী হিসেবে কাজ করেছে। কাজেই আওয়ামী লীগের যত অপকর্ম, দুঃশাসন, এই জুলুম নির্যাতন, আপনার গুম খুন, গণহত্যা, সব কিছুর জন্য সরাসরি জাতীয় পার্টি দায়ী, দোসর তারা। এবং এই দোসরের কারণে
মানুষের তীব্র ঘৃণা তাদের প্রতি সৃষ্টি হয়েছে। প্লাস তারা এই এলাকায় দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও যেহেতু তারা জনগণের কোনো কাজ করেনি, উন্নয়নের কোনো ভূমিকা রাখেনি, কাজে এজন্য জনগণ তাদেরকে ঘৃণা করে এবং তাদেরকে জনদুশ্মন মনে করে। এদেরকে আমার বিশ্বাস যে ইতিমধ্যেই তাদের রাজনীতি নিষিদ্ধ হওয়া ছিল, যে কারণে আপনার এই আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ হয়েছে ঠিক একই কারণে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছে, নির্বাচনে তাদের আসতে দিতে চাইছে না। স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে কোনোভাবেই জামাত চায় না তারা রাজনীতির মাঠে ফিরুক। কিন্তু সবকিছু ছাপিয়ে যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয় এবং তাদের ঘাঁটি বলে পরিচিত রংপুর 3 আসনে জয়ী হয়, তাহলে কি জামায়াতের এই প্রার্থী মেনে নেবেন? না, আমি আপনার শেষ থেকেই শুনছি তারা নির্বাচন জিতবে না। আমি নিশ্চিত, আমি তো মাঠে মধ্যে বেড়াচ্ছি, আপনি তো আমার সাক্ষাৎকার নিচ্ছেন এখানে বসে, কারণ মাঠের খবর আপনার পাশাপাশি আমার কাছে বেশি জানার কথা, যেহেতু আমাকে নির্বাচন করার বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে। আমাদের 24টা ওয়ার্ড এবং আমার 5টা ইউনিয়ন, হ্যাঁ, সবখানে আমার ছুটতে হয়েছে। ইতিমধ্যে আমি 2-3 বার করে গেছি, জনগণের পালস এবং রিয়াকশন তাই বুঝি। জাতীয় পার্টি আমি বললাম যে এখন মানুষের তীব্র ঘৃণার শিকার, এবং তারা যদি জনগণের কাছে যায় তার প্রশ্নবিদ্ধ হবে উল্টো, এবং জনগণের কাছ থেকে তারা আমার মনে হয় যে তীব্রভাবে প্রত্যাখ্যাত হবে। এই জন্যই হবে যে তারা কোনো দায়িত্ব পালন করে নাই, পাশাপাশি এই রংপুরের জনপ্রতিনিধি হিসেবে তারা দোষর ছিল স্বৈরাচারের, এই দোষর করার একটু তাদেরকে দেওয়া হয় নাই। এবং এটাও ঠিক, এটাও আপনার শেয়ার করবেন যে বিগত 3টা নির্বাচনে তো প্রকৃত তো ভোটেই হয়নি। কাজে জনগণ যে জাতীয় পার্টিকে ওই 3টা নির্বাচনের আগেই প্রত্যাখ্যান করছে, নির্বাচন প্রকৃত হয়ে তা বুঝাই দেবে। আমি জিনিস বুঝতে পারলাম কিনা, অর্থাৎ যদি সুষ্ঠু নির্বাচন হতো, আমার বিশ্বাস এই জাতীয় পার্টিকে অনেক আগেই প্রত্যাখ্যান করতো ভোটের মাধ্যমে। কিন্তু এটা তো আপনারা জানেন যে একটা প্ল্যান ওই কারচুপি নির্বাচন হয়েছে, একটা প্ল্যান অনুযায়ী নির্বাচন হয়েছে। হাজিরা এখানে দিচ্ছে, যেহেতু আগে জাতীয় পার্টি জিতছে, বাবা তোমাদের দিয়ে দিচ্ছে, তার ভাগ ভাগ করে নিচ্ছে। জনগণের এখানে কোনো ভূমিকা ছিল না। জনগণ যদি যায়, আমি মনে করি জিএমগালের সাথে আমার কোনো কন্টেস্ট হবে না, এবং তারা জনগণের কাছে দাঁড়াতে পারবে আমার মনে হয় না। দাঁড়াতে পারবে, জনগণ তার দাঁড়াতে দেবে না, আমাদের কিছু করতে হবে না। জামায়াত ইসলামী আন্দোলন ও এনসিপি সহ 11 দলীয় নির্বাচনী সমঝোতার ভিত্তিতে জামায়াত ভোটের মাঠে কাজ করছে। এই সমঝোতা সম্পর্কে জানাতে গিয়ে রংপুর 3 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাহবুবুর রহমান বেলাল বলেন, সমঝোতা আমরা 11 দলের সমঝোতার ভিত্তিতে আমরা নির্বাচন করতে চাচ্ছি, আমরা জানেন, এবং জনগণের প্রত্যাশাও তাই যে ফেসিবাদ বিরোধী বা ইসলামী শক্তি যারা আছে তারা যেন ঐক্যবদ্ধভাবে একটা ইলেকশন করে, এটা জনপ্রত্যাশা। এবং সেই প্রত্যাশার সামনে বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকেই, অভ্যুত্থানের পর থেকে আমরা চেষ্টা চালাচ্ছি। আলহামদুলিল্লাহ ইসলামী দলগুলো 8 দল একসাথে হয়ে গেছে। পরে আমাদের সঙ্গে এনসিপি যারা এই অভ্যুত্থানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সবাই জানে, সেই তরুণদের দলটা আমাদের সঙ্গে এসেছে। এটা আমি আর কি ইতিবাচক, মুক্তিযোদ্ধাদের দল তারা এখানে এসেছে, এলডিপি এসেছে, হ্যাঁ, তো এবি পার্টি এসেছে। তো এই যে সমঝোতা, এই সমঝোতা আমি মনে করি জাতীয় প্রত্যাশা পূরণের জন্য এবং আগামী দিনে এই দেশটাকে সঠিকভাবে পরিচালনার জন্য, একটা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে একটা সুন্দর দেশ গড়ার জন্য, একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য খুবই জরুরি আমরা মনে করি। এজন্য আমরা সব দলগুলোই ত্যাগ স্বীকার করে হলেও যেন 1 থেকে 1টা ভোট করা যায়, একটা আসলে একজন ব্যক্তি দেওয়া যায়, সেই সমঝোতায় আমরা চেষ্টা চালাচ্ছি। তো সেটা একটা স্টেপ হয়ে গেছে 19 তারিখ আগে, আরেকটা ধাপ আছে উইথড্রর আগে, অর্থাৎ মর্মত উইথড্র তার আগে আরেকটা ধাপ বাকি আছে। আমি যতদূর জানি সর্বশেষ চেষ্টা চলছে ইতিবাচকভাবেই, মাঝখানে একটু হয়তো দূরত্ব তৈরি হয়েছিল। আমি আজকের পর্যন্ত খবর জানি যে পুনরায় এই সমঝোতার জন্য নেতৃবৃন্দ বসছেন কেন্দ্রীয়, আমার আশা করতেছি এই সমঝোতা হয়ে যাবে। তখন এক দলের একত্র হবে, সমঝোতা হলে রংপুর। আমি আশাবাদী একটা ব্যাপার, সমঝোতার একটা নীতিমালা আছে আগেই, যে আমরা তো চাবো যে সমঝোতা যে দলই হোক জেতার সময় যে দল যেখানে, সেখানে তাকেই দেওয়া হবে। নীতিমালাটা হলো কোন দলকে সে ব্যাপার না, যে দলের যেখানে অবস্থান ভালো, জেতার সময় আছে, তাকে সেইখানে আমার দেবো আর কি। সেই নীতিতেই আমার মনে হয় যদি চিন্তা করে, আমার বিশ্বাস, আপনারা জানেন যেখানে জামাতের বা আমার পক্ষেই সিদ্ধান্ত দেওয়ার কথা, যদি আমরা এখানে ভালো অবস্থায় আছি বলে মনে করি, জনগণের একটা মনে চেতনা লালন করছে, দাঁড়িপাল্লায় তার ভোট দেবে, এরকম একটা ময়দানের কথা আছে। তো আমি আশাবাদী যে সমঝোতা যে 10 দলের হবে, সেখানে সদরে আমাকেই তারা প্রার্থী রাখবে, সব দল মিলে, এটা আমার বিশ্বাস। রংপুর 3 আসনে সমঝোতার ভিত্তিতে জামায়াতের প্রার্থী বেলালকেই বাছাই করা হবে বলে বিশ্বাস করেন তিনি। প্রশ্ন ছিল, এই বিশ্বাসের বাইরে গিয়ে যদি কেন্দ্র থেকে অন্য কাউকে বাছাই করা হয়, সেটা তিনি মানবেন কিনা। অবশ্যই সেটা কেন্দ্র মানতে হবে। এক্ষেত্রে ইতিমধ্যে আমরা অবস্থা আমাদের তো দেখছেন যা সারা দেশে যেগুলা সমঝোতা হয়েছে, আমাদের যেমন মহানগরী আমির নিজে একজন প্রার্থী ছিলেন
আমাদের প্রিয় কাউনিয়ার, উনি কেন্দ্রীয় ক্রীড়া সদস্য প্লাস রংপুর সিটির আমির হওয়া সত্ত্বেও উনি কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নিয়েছেন, কোনো কথা নেই, কোনো কোশ্চেন নেই। আমরা বৃহত্তর স্বার্থে যে কোনো সিদ্ধান্ত মানব ইনশাআল্লাহ। রংপুর ৩ আসনের নির্বাচনী লড়াইয়ে বিএনপি জামায়াত এবার মুখোমুখি অবস্থানে। এমন অবস্থায় বিএনপির প্রার্থী সম্পর্কে জামায়াতের এই নেতার কি মূল্যায়ন? বিএনপির ব্যাপারে আমি রংপুরের কথা শুধু বলবো না, জাতীয়ভাবেই বিএনপি নিঃসন্দেহে একটা বড় দল, অতীতে ক্ষমতায় ছিলেন তারা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারা অনেক অবদান রেখেছেন। যদিও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শেষ মুহূর্তে তাদের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ, তাদের সেক্রেটারি নিজে বলেছেন, জাতি সাক্ষী, যে এই আন্দোলনে আমাদের কোনো ভূমিকা নাই, আমার সরাসরি যুক্ত না, স্পষ্ট বলেছিল। বাস্তবে তাই, তারা ওইভাবে ভূমিকা রাখতে পারেন নাই যেভাবে আমরা রেখেছি, জামাত শিবির রেখেছে। আমরা চরম রিস্ক নিয়ে করছি এবং যেখানে আপনারা খেয়াল করছেন আমাদের প্রতি কিন্তু প্রথম আঘাতটা আসছে, আমরা নিষিদ্ধ হয়ে গেছি। বিএনপি বা অন্য কাউকে নিষিদ্ধ করে নেই, সেক্ষেত্রে আমাদের নিষিদ্ধ হচ্ছে, কারণ তারা জানে, তাদের কাছে রিপোর্ট ছিল যে এই আন্দোলন মূল চালিকা শক্তি, মূল বুদ্ধিদাতা, জনগণ, অংশগ্রহণকারী যারা আছে তারা সব জামাত শিবিরের লোক, সুতরাং আমাদের নিষিদ্ধ করছে শেষ মুহূর্তে। তো এই জন্য আমি মনে করি যে বিএনপির যে ভূমিকা অভ্যুত্থানে প্লাস পরবর্তী সময়ে বিশেষ করে এই ভূমিকাটা জনগণের কাছে হতাশার সৃষ্টি করছে। তারা অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের যে কর্মীরা বা বিভিন্ন জায়গায় যেভাবে সন্ত্রাস চাঁদাবাজি করেছেন, খুন খারাপি করছেন, এখনও মাঠ দখল, ঘাট দখল, টেন্ডারবাজি, আপনার শ্রমিক দখল, কমিটি দখল ইত্যাদি ইত্যাদি, এতে মানুষের মাঝে একটা তাদের সম্বন্ধে হতাশার সৃষ্টি হয়েছে বা আমি বলবো আশঙ্কার সৃষ্টি হয়েছে যে এখনই তারা যে কাজ করতেছেন, সরকার যদি তারা হয় ভোটে যেতে, তারা কী অবস্থা করবেন। এবং আপনারা জানেন তাদের নেতারা যেমন রুইন ফরহানা, রেফারেন্সই বলি, প্রকাশ্যে বলছে, শুরুতেই উনি বলছেন, এখন তো বহিষ্কার করছে, এই বহিষ্কার করার পর না, উনি অনেক আগেই বলছেন, আমরা শুনছি কি না, যে আমার এলাকায় বলছে যে আমার এলাকায় বিএনপির সমস্ত নেতারা এই খাল দখল, মাঠ দখল, বালুমহল, চাঁদাবাজিতে ব্যস্ত বলছেন তিনি, এবং ইনি এখন তাই বলছেন। এবং আমরা আলতাফ হোসেন চৌধুরী সাহেব, একজন সাবেক মিনিস্টার, ছিলেন সেনাপতি, ছিলেন নৌ কমান্ডার, ছিলেন সেনাপতি, তিনি পর্যন্ত বলেছেন যে বিএনপির সব নেতারা একদিকে ভারতে দালালি করতেছে আর চাঁদাবাজি আর লুটপাটে ব্যস্ত রয়েছে, তিনি স্বীকার করেছেন। কাজে এই অবস্থায় বিএনপিকে মানুষ তাদের আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ইতিবাচকভাবে দেখছে না, এবং স্থানীয়ভাবেও যিনি তাদের ক্যান্ডিডেট, আমি বলবো না, জনগণ জানে, তার ব্যাপারে বিচার করবে, তিনি তার আচরণটা বা কর্মকাণ্ড কী, এটা নিয়ে জনগণের প্রশ্ন আছে, কাজে তিনিও জনগণের সাপোর্ট পাবে বলে আমি মনে করি। রংপুরের অনেকের অভিযোগ, আইনিভাবে অধ্যাপক না হয়েও নিজের নামে অধ্যাপক লেখেন জামায়াতের এই প্রার্থী। মানুষের প্রশ্ন, একটি ইসলামী দলের প্রার্থী হয়েও এটা কতটুকু ন্যায়সঙ্গত? আপনি আসলে অধ্যাপক না, কিন্তু এরপর আপনি অধ্যাপক লেখেন, তো একজন ইসলামী দলের প্রার্থী হিসেবে এটা কতটুকু ন্যায়সঙ্গত? এটা যেটা তারা বলছেন না, তারা হলো আইনগতভাবে আপনার সরকার নীতিগতভাবে তারা ঠিক আছেন। আমি বলি অধ্যাপক লেখাটা আমাদের এখানে একটা প্রচলিত বিষয়, তারা কলেজে অধ্যাপনা করেন, আপনার বেসরকারি কলেজে বিশেষ করে, সরকারি অধ্যাপক হলে বা অধ্যাপক লেখাপড়া করলেই অধ্যাপক বলা হয়, প্রচলিত আর কি। প্রফেসর সাহেব কেমন আছেন, অধ্যাপক সাহেব কেমন আছেন, ঠিক ওইভাবেই পোস্টারে নামটা আসছে, এটা কোনো সরকারি বিধানকে চ্যালেঞ্জ করে নয়। আবার খেয়াল করে দেখবেন প্রচলিত কথা কিন্তু অধ্যাপক বলা হয়, আর স্কুলের টিচারদের শিক্ষক বলা হয়, মাস্টার বলা হয়, স্যার বলা হয়, কিন্তু কলেজে যারা শিক্ষক করেন তাদেরকে অধ্যাপক বলা হয়। বাস্তব বেসরকারি কলেজে অধ্যাপক নাই, আমি সহকারী অধ্যাপক তো বটেই, সহকারী অধ্যাপক, তো সহকারী অধ্যাপক বলতে গিয়ে বলে না, কিন্তু কেউ কেউ লম্বা করে বলে না, অধ্যাপক সাহেব কেমন আছেন, তো প্রচলিত কথাটাই এখানে বলা হয়েছে, এখানে মিথ্যাচারও করা হয় নাই বা এটা কোনো একটা সরকারি আইনকে লঙ্ঘনও করা হয় নাই। এটা তারা বলে, আমি মনে করি তারা একটা দৌড় ধরার জন্যই বলে আর কি, তাদের তো হয়তো অধ্যাপক করার সুযোগ হয় নাই, কলেজ টিচারি করার সুযোগ হয় নাই, এই দুঃখ থেকেও তারা বলতে পারে আর কি। এটা আমি মনে করি কোনো অন্যায় না, এটা প্রচলিত কথা, প্রচলিতভাবে ধরলে এটা কোনো ব্যাপার না, এটা কোনো সরকারের বিধান লঙ্ঘন হয়েছে, তো সরকার তো আমার মামলা করতে পারতো, তাহলে বা বেআইনি বলতে পারতো। রংপুর ৩ আসনের এমপিরা সবসময় ঢাকায় অবস্থান করেন, এলাকায় তাদের পাওয়া যায় না, এমন একটি অভিযোগ রয়েছে এই আসনের ভোটারদের মধ্যে। এমপি হলে তিনি এলাকায় থাকবেন নাকি তারও ঠিকানা হয়ে উঠবে রাজধানী? জনগণের প্রতি তার কমিটমেন্ট জানতে চাইলে তিনি বলেন, এটা বিশেষ করে রংপুর সদরের জন্যই বলবো যে রংপুর সদরে এটা আমাদের বলা যায় দুর্ভাগ্য আর কি বলা যায়। আপনার লিবারেশন 71 পরে যারা এখানে এমপি হয়েছেন কেউ রংপুর সদরে থাকে নাই, বিশেষ করে রাতুই বাড়ির যারা এমপি হয়েছিলেন সেই এমপি সাহেবরা, এরশাদ সাহেব সহ, এরশাদ সাহেব প্রেসিডেন্ট ছিলেন, ঢাকা থাকতে বাধ্য, কিন্তু অন্যান্য যারাই হয়েছেন তার কেউ রংপুরের লোকও না, রংপুর থাকেনও নাই। মানে এক কথা আমি বলি বক্তৃতায় যে আমরা রংপুরের এমপি থাকতো ঢাকায়, আমরা থাকতাম ফাঁকায়, আমাদের কেউ নাই। মানে এমপিতে একটা সই নেবো, কিন্তু দুঃখের কথা গিয়ে বলবো, একটা হ্যালো করতে বলবো, কোনো বুদ্ধি নাই, তা সব ঢাকায়। যদি এখনও বলি আপনাকে যে ভাই একটা প্রাক্তন এমপির একটা সই নিয়েছিলেন, তো আর পাবেন না, কোনো এমপি হয় নাই,
সব ঢাকায় তারা বসবাস করে। তা আমি এটা খুব জোর দিয়ে বলি, আপনি জানেন হয়তো যে আমরা কিন্তু জন্ম রংপুরে, বেড়ে ওঠা রংপুরে, এবং আমি খুবই সৌভাগ্যবান। এটা একটা বলা যায় বিশেষ ঘটনা যে আমার 14 গোষ্ঠী বলতে যা বোঝায় সব রংপুর সদরের বাসিন্দা। দ্যাট ইজ আমার বাবার বাড়ি রংপুরে সদরে, মায়ের বাড়ি রংপুর সদরে, শ্বশুর বাড়ি রংপুর সদরে, খালার বাড়ি রংপুর সদরে, আমার বোনের বাড়ি রংপুর সদরে, ছোট বোনের বাড়ি রংপুর শহরে, ফুপুর বাড়ি রংপুর সদরে সদরে। তার মানে এত সদরে আমার আত্মীয়স্বজন, এটা আমি আল্লাহর রহমত মনে করি। তো সো আমি রংপুরের মাটির সন্তান, 14 গোষ্ঠী নিয়ে রংপুরের লোক আমি। কাজে আমার এখানে জন্ম, বেড়ে ওঠা, এখানে আমার লেখাপড়া, আমি রংপুরের ছাড়া আমার কোনো ঠিকানাও নাই। কাজে আমি একথা সবার কাছে দৃঢ়তার সঙ্গে বলতে পারবো, হয়তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম হবে যে যদি আমি আল্লাহর রহমতে নির্বাচিত হই, রংপুর হবে আমার স্থায়ী ঠিকানা, রংপুর আমার বর্তমান ঠিকানা, রংপুরই শেষ ঠিকানা ইনশাআল্লাহ। রংপুর থেকেই আমি রংপুরের জনগণের সেবা করবো, এবং রংপুরের জনগণ নিয়ে আমি দৃঢ়তার সঙ্গে বলি, রংপুর আসলে লোকাল লিডারশিপ পাই নাই, তার লোকাল নেতৃত্বর অধীনে রংপুরবাসীকে আমি নিয়ে আমি রংপুরের ন্যায্য দাবি দেওয়া দেয়, বৈষম্য দূর করায়, অবহেলা দূর করায় এবং আদর্শ সমাজ গড়ার ক্ষেত্রে আমি ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। এমপি হলে এলাকার উন্নয়নে কোন 3টি কাজ সবার আগে তিনি করতে চান জানতে চাইলে তার কণ্ঠে উঠে আসে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পোন্নয়ন, বাজেট বরাদ্দে বৈষম্য দূরীকরণ এবং মাদক নির্মূল ও স্বাস্থ্য সেবার উন্নয়নের কথা। 3টা প্রথম কাজ হলো কি, আমি যেটা ফিল করি আমাদের এখানে কর্মসংস্থানের তীব্র অভাব আছে আর কি। যুব সমাজ এখানে কোনো প্র্যাকটিক্যালি এখানে কোনো ইন্ডাস্ট্রি হয় নাই, কোন ইন্ডাস্ট্রি হয় না। রংপুর একটা পুরাতন আপনার বাংলাদেশের মানে বাংলাদেশ না, একটা ভারতীয় উপমহাদেশ বলবো আমি, পুরাতন জেলা, এটাই অনেক পুরনো, সম্ভবত বাংলাদেশের 3rd এটা জেলা আর কি, পুরনো দ্বিতীয় জেলা হিসেবে ব্রিটিশ আমলে। তারপরে এখানে একটা বিশাল টাউন, তাই না? তো সেই হিসেবে এখানে তেমন উন্নয়ন হয় নাই, বিশেষ করে কোনো শিল্প কারখানা গড়ে ওঠে নাই। এখানে শিল্প গড়ার অনেক প্রচুর সম্ভাবনা আছে, যেমন আমাদের কিন্তু পরিশ্রমী তরুণ লেবার শ্রেণী আছে, শ্রমিক শ্রেণী জনগণ আছে, প্লাস এখানে আমাদের কাঁচামালের অভাব নাই। বিশেষ করে আপনারা জানেন যে রংপুর এগ্রিকালচারই অত্যন্ত উন্নত, এখানে আমাদের কলা প্রচুর হয়, আলু প্রচুর হয়, বিখ্যাত হাড়িভাঙ্গা আম হয়, শাকসবজি হয়, আমার শাকসবজি ঢাকা শহর অনেকখানে যায়। তো আমরা এগ্রো বেসড ইন্ডাস্ট্রি বলতে যা বোঝায়, কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি সহজে করতে পারি। এখানে লেবার সস্তায় পাওয়া যাবে, কাঁচামাল সস্তায় পাওয়া যাবে। কাজে এটা যদি আমরা একটা উদ্যোগ নিতে পারি, আমার বিশ্বাস যে এইটা রংপুরের কর্মসংস্থানের বিপ্লব আনবে, অনেক যুবকের কর্মসংস্থান হবে, পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও আমরা একটা বিরাট অবদান রাখতে পারবো। অর্থাৎ সস্তায় আমরা দ্রব্য উৎপাদন করে সারা দেশে এবং বিদেশে আমরা এটা রপ্তানি করতে পারবো। সো এটা জাতীয় অর্থনীতির ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখতে পারে রংপুরের শিল্প উন্নয়ন, এটা আমি ভূমিকা রাখবো 1 নাম্বার। সেকেন্ড হলো এখানে আমাদের ন্যায্য যে অধিকার যে থাকে, দ্যাট ইজ আমাদের বাজেট বরাদ্দ, উন্নয়নে আমাদের যে বরাদ্দ, এগুলো আমাদের অধিকার আদায় করতে হবে। এরপর 3rd হলো মাদক এবং স্বাস্থ্যসেবা উন্নত করা। দুইটাকে আমি একসাথে করলাম কেন, মাদক স্বাস্থ্য জড়িত আছে, আমি একসাথে করলাম আর কি। আমাদের এখানে নিঃসন্দেহে এটা ডিস্ট্রিবিউশন হেড করা হওয়ার কারণে সমস্ত 8,000 লোক কিন্তু রংপুর কেন্দ্রিক আসে, যেখানে পুরনো মেডিকেল কলেজ আছে। বাট মেডিকেল কলেজটা আপনারা দেখছেন নিশ্চয়ই, এটা নিজে একটা নিজে অসুস্থ হয়ে গেছে আর কি। ও কি আমাকে সুস্থ করবে? ওখানে পরিবেশ নেই স্বাস্থ্যের, একেবারে নোংরা, যেখানে সে পড়ে আছে, টয়লেট বাথরুমে যাওয়ার কোনো পরিবেশই নাই, আর ফ্লোরের লোক বসে আছে, সব শুয়ে আছে, সেখানেও যাতা অবস্থা। এখানে কী বলে ওষুধপত্র ঠিকমতো পাওয়া যায় না, মেশিন যেগুলো আছে পুরোনো আমলের যা আছে অনেক অধিকাংশই অকেজ, নতুন মেশিন নিয়ে আসা হয় না, ওই যে বলে বরাদ্দ নাই, বাধা করতে পারি আমাদের তারা, এটার দিক। এখানে সিন্ডিকেট কাজ করে, সব কিছু সিন্ডিকেট। আপনি অ্যাম্বুলেন্স দেবেন, লাস্ট আপনার আব্বা মারা গেছে, সমস্যা হয়, এখন আপনি অ্যাম্বুলেন্স পাবেন না, এত টাকা দেন নিয়ে যান, বাধ্য আপনি লাস্ট নিয়ে সেখানে ব্যবসা হয়, দুর্ভাগ্য। তাই আজকে আমি এই রংপুর মেডিকেল সহ এখানে স্বাস্থ্য খাতের এখানে উন্নতি করতে হবে। স্বাস্থ্য খাত উন্নত হলে এটা একটা হেলথ হাব হবে। আপনারা জানেন যে আমাদের এখানে অনেকগুলো ইন্ডিয়া যায়, তো আমরা যে এখানে একটা সুন্দর স্বাস্থ্য করতে পারি, আমার বিশ্বাস যে এদিকের লোক সব এখানেই থাকবে, এখানে চিকিৎসা হবে তারা, এই অঞ্চলের লোক, সেভাবে উন্নত স্বাস্থ্যসেবা দিতে পারি আমরা। আর মাদকটা আমাদের তরুণ সমাজ ক্রাশ করে দিচ্ছে। মাদকটার জন্য আমি মনে করি রাজনীতিতে সদিচ্ছা এটা যথেষ্ট। কারণ আপনি দেখবেন মাদক সিন্ডিকেট যা আছে, মাদক ব্যবসা করে, তারা কোনো না কোনো রাজনৈতিক সন্ত্রাসী সত্যসায় করে, এটা সেখানে তারা আর্ন করে। সেকেন্ড হলো মাদক সঙ্গে সরাসরি আমি বলবো আইন শৃঙ্খলা কমিটি একটা শ্রেণীর জড়িত, একটা শ্রেণী জড়িত, সবাইকে বলবো না, তারা এখান থেকে এগুলো কমিশন পায়। সো এই কমিশন নিয়ে তাদের শেল্টার দেয়, তাদের শেল্টারই মাদক ব্যবসা ব্যাপকভাবে চলে। আমাদের তরুণদের সব ক্রাশ করতেছে, আমাদের চরিত্র নষ্ট হচ্ছে, তাদের শিক্ষা জীবন নষ্ট, স্বাস্থ্য নষ্ট। সো এটা আমি যদি নির্বাচিত হই, তাহলে এই মাদকের যে সিন্ডিকেট এবং এদের যে ব্যবসা, এটা আমি উৎখাত করবো জনগণের সহায়তায় এবং স্বাস্থ্যখাতকে উন্নত করবো ইনশাআল্লাহ।
এটা আমার প্রায়োরিটি আর কি। আরও আছে প্ল্যান আবার। আমার একটা প্ল্যান আছে, আমরা প্রতিটি ওয়ার্ডে আমরা একটা উন্নয়ন কমিটি করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই জামায়াত প্রার্থীর ভিডিওগুলো অনুসরণ করে লক্ষ্য করা গেছে তিনি তার ভিডিওতে প্রায় সময় বলে থাকেন, রংপুর ৩ আসন নিয়ে আমার একটি পরিকল্পনা আছে। জানতে চেয়েছিলাম কি সেই পরিকল্পনা। না, আমার প্ল্যানটা হলো সোজা কথায় সবাই মিলে রংপুরকে গড়ি। এটা আমি এক কথা বলবো, সবাই মিলে এসব রংপুরকে গড়ি, রংপুরের সুস্থ সমাজ নির্মাণ করি। এবং এই লক্ষ্যে আমি ইস্তার সামনে আমি তৈরি হচ্ছে দেবো, আমার 27 দফা ইস্তার তৈরি হয়েছে। এটা আমরা সুস্পষ্ট বলবো। আমি শুধু ফাঁকা বলিতে বিশ্বাসী না, পর্ব কথা বললাম, কাজ নাই। আমি যা পারবো সেটা আমি করবো। এবং আমার বিশ্বাস, যেহেতু আমি বললাম যে এর আগে তো রংপুরের লোকাল লিডার ছিল না, লিডারশিপ কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। লিডার তো নেতৃত্ব দেবে, তো আপনি নেতৃত্ব নিয়ে কার নেতৃত্বে কাজ করবেন? জনগণ রেডি তাদের সমস্যার সমাধানে, বাট লিডারশিপ দেওয়ার লোক ছিল না। তা আমি যদি লিডারশিপ দিতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি, আমার বিশ্বাস সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর রংপুর নগরী করতে পারবো ইনশাআল্লাহ। আলোচনার একদম শেষে এসে ভোটারদের প্রতি বার্তা দিতে গিয়ে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মাহবুবুর রহমান বেলাল বলেন, আমি ভোটারদের এক লাইনই বলবো যে আসুন আমরা সামনে নির্বাচনে এই বঞ্চিত বৈষম্যের এলাকা রংপুরকে উন্নত করার জন্য, সুষ্ঠু সমাজ বিনিময়ের জন্য আমরা সামনে নির্বাচনে ইসলামী শক্তিকে, দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমরা রংপুরের ভাগ্য উন্নয়ন করি, দেশের ভাগ্য উন্নয়ন করি। সেই লক্ষ্যে আপনাদের মূল্যবান ভোটটা আমাদের দিবেন। দাঁড়িপাল্লার পক্ষে এই আহ্বান জানাচ্ছি।